দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ভালো থাকুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যে কয়টি অসুখে মৃত্যু ঝুঁকি খুবই বেশি, তার মধ্যে অন্যতম হচ্ছে হার্ট অ্যাটাক। দর্শক, হার্ট অ্যাটাকে কমপ্লিকেশন বা জটিলতা এবং মৃত্যু ঝুঁকি অনেক বেশি অন্যান্য রোগের তুলনায়। এই জন্যে হার্ট অ্যাটাককে আমরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে হার্ট অ্যাটাক, চিকিৎসা ও প্রতিরোধ। আর এই সম্পর্কে বিশেষজ্ঞের মতামত দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন অত্যন্ত প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, যার পরিচয় দেশে এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত। দর্শক, চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। পরিচয় করিয়ে দিচ্ছি প্রাক্তন অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং বর্তমানে কর্মরত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অমল কুমার চৌধুরীর সাথে। ধন্যবাদ দর্শকবৃন্দকে আপনার টেলিভিশনের মাধ্যমে। দর্শক, আমাদের টেলিফোন নম্বরগুলো কিছুক্ষণ পরপর স্ক্রলে দেখতে পাচ্ছেনও হয়তো। আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, জেনে নিতে পারেন প্রয়োজনীয় প্রশ্নের উত্তর অথবা যে কোনো সমস্যার সমাধান। আর আমাদের রয়েছে ফেসবুক পেজ www.facebook.com/banglavision। এখানেও আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেনও ভবিষ্যতে। চাইলে পরবর্তীতেও এই অনুষ্ঠান থেকে প্রয়োজনীয় সব তথ্যগুলো জেনে নিতে পারেন। আমরা আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের আলাপ। আপনারা শুরু করুন আপনাদের ডায়াল ঘোরানো। অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী, আবারও স্বাগতম আপনাকে আমাদের আজকের স্টুডিওতে। হার্ট অ্যাটাক, আমরা নাম শুনলেই ভয় পাই। তো প্রথমে আপনার কাছে জানতে চাইব যে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায় এবং কিভাবে হয়। ধন্যবাদ। শুভ সকাল দর্শকবৃন্দ। এর আগেও আমি বিভিন্ন টিভি প্রোগ্রামে বলেছি, হার্ট অ্যাটাক একটা অত্যন্ত, আমাদের ডক্টর ফরাজ সাহেবও বলেছেন যে অত্যন্ত একটা আত্মঘাতী, মানে মারাত্মক একটা মৃত্যু ঝুঁকিপূর্ণ অসুখ, যার ধারে কাছে বডির অন্য কোনো অর্গানের, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসুখ নাই। এইটার মৃত্যু ঝুঁকি প্রায় 70 থেকে 75%। দ্যাট মিনস 100টা রুগী হার্ট অ্যাটাক হলে আমরা 50টা উইদাউট এনি সিমটম, উইদাউট এনি কষ্ট, সে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে লস করব। আর 25টা একটু বাসা পর্যন্ত বা একটু ছোট হসপিটাল পর্যন্ত পৌঁছাইতে পারে। আর 25 জন, মানে 100 জনের মধ্যে লাস্ট 25% আমরা যে বড় বড় যে আমরা হসপিটালে কাজ করি, সিসিইউ, কার্ডিয়াক হসপিটাল পর্যন্ত রিচ করতে পারে। এটা কেন হয়? এটা হচ্ছে হার্টের একটা যন্ত্র সদৃশ একটা মেশিন। সে একবারে বাচ্চাকাল থেকে শুরু করে, জন্মের মায়ের পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পাম্প করতে থাকে। এই পাম্পের একটা প্রচুর ক্ষমতা লাগে, কারণ বডির অন্য কোনো, দেখেন, কোনো ব্রেন কোনো সময় পাম্প করে না, কিডনি পাম্প করে না, নড়াচড়া করে না, বুঝতেই পারবেন না মৃত কিডনি, জীবন্ত কিডনি। কিন্তু হার্ট কিন্তু দেখবেন যে হয় থেমে আছে আর নয় পাম্প করছে। তাহলে এর তো আমাদের যেমন কোনো একটা মেশিন চললে তার তেল লাগে, কন্টিনিউয়াস সার্ভিসিং করা লাগে, হার্টেরও সেরকম একটা ফুয়েল, দ্যাট মিনস নিউট্রিশন লাগে। এই নিউট্রিশনটা দেয় হার্টের 3টা বড় বড় রক্তনালী। এই রক্তনালীগুলোতে ছোটোকাল থেকেই চর্বি জমা শুরু হয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে এই চর্বি লিপিড কালেকশন বাড়তে থাকে এর লুমেনে, মানে রক্তনালীর ধমনির ভিতরে। তখন এক সময় যখন এটা বাধার সৃষ্টি করে, রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে, তখন প্রথমে একটু অনেক পরিশ্রম করলে একটু ব্যথা অনুভূত হয়। 3 কিলোমিটার হাঁটলে বলে যে থামতে হয়, তারপরে 1 কিলোমিটার থামতে হয়। তারপরেও যদি যত্ন না নেন, চেক আপ না করেন, কার্ডিয়াক চেক আপ না করেন, তারপরে এক সময় দেখা যাবে যে 100% ব্লক হয়। 100% ব্লক আস্তে আস্তে হয় না। আগের যে কোনো ব্লক যেগুলো বললাম 70%, 80%, ইভেন কি অল্প ব্লক যেগুলো মেডিসিনের ব্লকের জন্য আমরা রেখে দিই, ওইগুলোও যদি কোনো সময় বাস্ট করে, কোনো সময় যদি তার ক্যাপসুলটা, তার কাভারটা যদি ফেটে যায়, উচ্চ রক্তচাপ হঠাৎ করে বাড়লো, হঠাৎ করে মানসিক শারীরিক চাপ পড়লো, ওইটা যদি একটু ফেটে যায়, সাথে সাথে আমাদের যে রক্তে অনুচক্রিকা আছে, এগুলোর সাথে সাথে ওখানে জমাট বেঁধে ওই রক্তনালীটাকে 100% বন্ধ করে দেবে। এবং তারপরে ওই রক্তনালী হার্টের যে অংশটাকে, যে মাংসপিণ্ডটাকে সাপ্লাই করতো কন্ট্রাকশনের জন্য, সেটাকে নিষ্ক্রিয় এবং আস্তে আস্তে
খারাপ কথাই বলি, ইংলিশ আমাদের মেডিকেল নেক্রোসিস বলি, পরে কিন্তু ড্যামেজই বলি। এর চাইতে আর খারাপ কথা বলতে চাচ্ছি না, যে পচাই ফেলবে আর পাম্প করতে পারবে না, হার্ট দুর্বল হয়ে যাবে। এবং এখান থেকে কিছু কমপ্লিকেশন হয়, হার্ট ফেলার, হৃৎপিণ্ডের স্পন্দনের ছন্দপতন হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু পর্যন্ত করুণ পরিণতি উইদিন 24 আওয়ার, উইদিন 72 আওয়ার। আচ্ছা, তার মানে হার্ট অ্যাটাক, দর্শক, আমরা যে ভয় পাই সেই ভয়টা অমূলক নয়, সে ভয়ের পেছনে সুনির্দিষ্ট লজিক আছে, আমরা শুনলাম। তো দর্শক, হার্ট অ্যাটাক হয়, আমরা বুঝলাম যে রক্তনালীগুলোতে ব্লক হওয়ার কারণে, রক্তনালীর ভেতরে চর্বি জমে ব্লক হওয়ার কারণে। প্রশ্ন হচ্ছে কি কি কারণে বা কি কি আমাদের লাইফস্টাইলের চেঞ্জের কারণে এই ধরনের রক্তনালী ব্লক হতে পারে? প্লিজ। ধন্যবাদ আপনাকে। মেজর 4টা রিস্ক ফ্যাক্টর আমি বলি, যে আমরা যখন কেউ হার্ট অ্যাটাকের রোগী আসে, টু দ্য পয়েন্ট জিজ্ঞাসা করি যে আপনার 4টার একটা আছে কিনা। যদি না থাকে খুব আশ্চর্য হয়। মনে রাখবেন, প্রথম উচ্চ রক্তচাপ, দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস, তৃতীয় হচ্ছে রক্তের চর্বির আধিক্য, চতুর্থ হচ্ছে ধূমপান। আমি চতুর্থতে বলেছি, কিন্তু ধূমপান আগের 3টার সমান পরিমাণ একা ক্ষতি করে। এটা আমি আমাদের যুব সমাজ থেকে শুরু করে যারা বয়স্ক আছেন সবার উদ্দেশ্যে বলছি, যে এই 4টা মেজর রিস্ক ফ্যাক্টর, মেজর মানে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টরের মধ্যে ধূমপান একা, আগের যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তের চর্বির আধিক্য বলেছি, এই 3টার সমান একা ক্ষতি করে। এবং মহিলাদের জেনে বলছি যে ধূমপান তো পুরুষদের জন্য একটা শব্দ, তারা যদি মনে করে যে না আমাদের কি, তাহলে তাদের জন্য জর্দা, গুল, খয়ের, অন্যান্য তামাক জাতীয় যেসব সব পানে যত কিছু খায়, মানে জর্দা এবং খয়ের, পান খাওয়া নিষেধ না। অনেক মহিলাই পান খাইতে, গ্রামের মহিলারা পান খাইতে পছন্দ করে, তারা শুধু চুন, সুপারি এবং পান, এই 3টাকে অ্যালাউ করা যেতে পারে। ডায়াবেটিস না থাকলে তারা মশলা, মিষ্টি মশলা দিয়েও তারা খেতে পারে। কিন্তু খয়ের, জর্দা পানে কেউ খাবেন না, তাহলে কিন্তু টোবাকোর মধ্যে পড়বে। এই 4টা রিস্ক ফ্যাক্টরের সাথে আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যত কিছু করি সবই মাইনর রিস্ক ফ্যাক্টর হার্ট অ্যাটাকের জন্য। যেমন আমরা কাজে বাড়ালাম, আমরা টুথপেস্ট ব্যবহার করলাম, টুথপেস্টে যে কেমিক্যাল আছে, ব্রাশ থেকে শুরু করি, তারপর যে খেতে বসলাম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো কি আমরা হেলদি করলাম? ব্যবহারটাকে হেলদি করলাম? আমরা যে চিন্তা ভাবনা করে দৈনিকার প্রোগ্রাম বানাই, সেগুলো কি হেলদি হলো, না ইরিটেটিং হলো, না আপনি কি স্ট্রেসের কথা বলছি, যে এই ঘুম পর্যন্ত স্ট্রেস, ঘুমাইতে গেলাম তারপরে আমাদের জীবনযাত্রার পুরাটাই মাইনর রিস্ক ফ্যাক্টর। আর মেজর বলেছি 4টা। ওজন হচ্ছে মাইনর রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। কারো যদি এই 4টা না থাকে, এখনই হয়তো কোশ্চেন আসতে পারে যে আমাদের তো কিছুই নাই, তারপর তো হার্ট অ্যাটাক হলো। পারিবারিক একটা প্রাধান্যতা, পারিবারিক একটা টেন্ডেন্সি হার্ট অ্যাটাকের, এইটা কিন্তু কোনো মতে আমরা অন্য কোনো কিছু কন্ট্রোল করে এটা আমরা প্রতিরোধ করতে পারবো না। আর মাইনর রিস্ক ফ্যাক্টর তো অনেক থাকতে পারে। মেজর রিস্ক ফ্যাক্টর না থেকেও আজকাল হার্ট অ্যাটাক পাচ্ছি টিনেজারদের, ফ্যামিলি টেন্ডেন্সি বেশি, তারপর তারা ওয়াইল্ড লাইফস্টাইল লিড করছে, এইসবের জেনে। তারপর খাদ্যাভ্যাসের তো মারাত্মক ত্রুটি আছে, সেটা আমি তো বলেছি যে আমাদের কার্বোহাইড্রেট প্রচুর খাওয়া হয়। কার্বোহাইড্রেটের মধ্যে আমি বাংলাতে খুব সুন্দর করে বলি ভাত, রুটি, আলু, মুড়ি, খই। আমার যে প্রচার কার্য তাতে লেখা আছে ভাত, রুটি, আলু, মুড়ি। পরে বরিশাল থেকে কিছু রুগী এসে বলে স্যার খই খাওয়া যাবে? খইও লিখলাম। তা আমি বললাম যে তারপর এখন আমার অ্যাসিস্ট্যান্টদের বলেছি যে মূল জিনিস ভাত, রুটি, আলু অথবা এর যে কোনো প্রোডাক্ট। খই কিন্তু আমরা যে চর্বি জাতীয় খাবারের কথা বলি, এবং আমরা চর্বি জাতীয় যে খাবার বলি, আমি বলি আমাদের যে বাংলাদেশের যে সোশিওইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক যে অবস্থা, তাতে আমরা চর্বিটাকে আমি খুব বড় করে দেখতে রাজি না। ট্রান্স ফ্যাটি অ্যাসিড, ভাজা পোড়া এগুলা তো খাবেই না, কিন্তু একটা কুসুম সহ ডিম অ্যালাউ করি, 1 কাপ দুধ অ্যালাউ করি, একটা কলা অ্যালাউ করি, প্রচুর শাকসবজি, ফ্রেশ শাকসবজি, প্রচুর সাইট্রাস, একটু টক মিষ্টি ফল হার্টের জন্য খুবই হেলদি। আজকাল প্রশ্ন করে অনেকেই যে কয়টা ডিম খাবো দিনে? ডিম আমি বলি যে একটা খেলে কুসুম সহ, একাধিক খেলে বাকিগুলা কুসুম ছাড়া। আচ্ছা, খাদ্যাভ্যাসের ব্যাপারে কুসুমে অনেক কিছু মাইক্রো ইলেকট্রোলাইট, মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, যেগুলো অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না। আর্টিফিশিয়াল ভিটামিন কিনে খাওয়া লাগবে। আর্টিফিশিয়াল ভিটামিন খাওয়ার দরকার কি? একটা ডিম স্বাস্থ্যের জন্য। আমরা আরো শুনবো আপনার কথা। দর্শক, আমাদের আলাপচারিতা জমে উঠেছে। এই
ফাঁকে আপনাদের একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জালকাঠি থেকে বলছিলাম। জি, আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে বেলুনটা কি আর রিং বসান বা যে একটা সিস্টেম, এই রিং বসানটা আমি স্যারের কাছে আমি জানতে চাই। আর মিনি স্টপ বলতে কি বোঝায় এই দুটো আমার কাছে একটু বললে আমি কৃতজ্ঞ থাকবো। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। এরপরেই আমি চাচ্ছিলাম যে ট্রিটমেন্টে যাব। আপনার এই কোশ্চেনটার উত্তর দিয়ে ট্রিটমেন্টে যায় যে হার্ট অ্যাটাক হলো সে কোথায় যাবে যদি সে মৃত্যুতে ঝুঁকিতে না পড়ে, সে যদি কিছুটা টিকে থাকে তাকে একটা কার্ডিয়াক হসপিটালে যেতে হবে। টাইম ফ্রেম কিন্তু খুব মনে রাখবেন দর্শক, 12 ঘন্টা খুব মানে লাস্ট টাইম। প্রথম 4 ঘন্টা গোল্ডেন টাইম, বুক ব্যথা শুরু হওয়ার থেকে বলছি। প্রথম 4 ঘন্টা গোল্ডেন টাইম, তারপরে 6 ঘন্টা পর্যন্ত সিলভার টাইম, তারপরে 12 ঘন্টা হচ্ছে আয়রন টাইম, মানে শেষ টাইম। এই 12 ঘন্টা পার হলে কিন্তু মায়োকার্ডিয়াম, হার্টের মাসুল আর বেঁচে থাকে না, ডেথ হয়ে যায়। তখন কিন্তু চিকিৎসা নিয়ে প্রায় ঠেকা দেওয়া বলি, আমরা বলি না যে দিতে হয় তাই দিচ্ছি। কিন্তু গোল্ডেন টাইম, সিলভার টাইম এগুলো মিস করবেন না। ব্যথা হওয়ার সাথে সাথে যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে, কোনো একটা কার্ডিয়াক হসপিটালে চলে যাবেন। ওখানে 12 ঘন্টার মধ্যে গেলে 2টা ওষুধ আছে, গভর্নমেন্ট সাপ্লাইও আছে এবং খুব সস্তাও, 4000 টাকা দাম। থ্রম্বোলাইটিক থেরাপি, এটা দিতে পারলেও হার্ট অ্যাটাকের তীব্রতা কিছুটা ঠেকানো যাবে। আরেকটা আছে একটু দামি, আমাদের দেশে তৈরি হচ্ছে 55,000 টাকা দাম, ওইটার সাকসেস রেট 80%। 5,000 টাকাটা দামের সাকসেস রেট হচ্ছে 50%, 40 বা 50%। এইগুলা যদি কিছুটা দিতে পারি তাহলে কিছুটা রক্তনালী যদি রক্ত চলাচল আমরা চালু করতে পারি তাহলে ড্যামেজ কম হবে। তখন আপনার একটা যে সেন্টারে এনজিওগ্রাম হয় সেখানে আমরা এসে এনজিওগ্রাম করে বা আমরা রিংয়ের মাধ্যমে ব্লক দূর করে দিই। তবে হার্ট অ্যাটাক রিং এনজিওগ্রাম যে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্লক দেখার জন্য যেটা করি তার ইন্ডিকেশন বলে দিই কখন করা লাগে। হার্ট অ্যাটাক হলে, হার্ট অ্যাটাকের মতো হলে এবং ইয়াংদের জন্য ইটিটি বলে একটা পরীক্ষা আছে, দড়ায় একটা মেশিনের উপর দড়ায় করতে হয়, ওই টেস্টটা পজিটিভ হলে এনজিওগ্রাম করতে হয়। অতএব হার্ট অ্যাটাকের রুগীর এনজিওগ্রাম করে চেক করতেই হবে যে তার ব্লক কি থেকে গেল না ব্লক সম্পূর্ণ ছুটলো। যদি থেকে যায় তবে একটা রিং লাগায় ব্লকটা কমপ্লিটভাবে দূর করতে হবে। আচ্ছা, আমরা দর্শক অনুষ্ঠানের শেষের দিকে আমরা ট্রিটমেন্ট, প্রতিরোধ নিয়ে আরও বিস্তারিত আলাপ করব। তার আগে আমরা একটু জেনে নিই যে বাংলাদেশে আজকাল প্রায় শুনছি যে হার্ট অ্যাটাকের রোগী বাড়ছে কিংবা আর্লি এজে হার্ট অ্যাটাক দেখা দিচ্ছে, এটা কি সত্যি? না, অবশ্যই সত্যি। আমাকে তো আরেকটা টিভি প্রোগ্রামে একজন, আপনি তো অনেক সুনামধন্য ডাক্তার, কার্ডিওলজিস্ট, সব জানেন, কিন্তু উনি বলে যে স্যার আমি একটু লেম্যানের মতো কোশ্চেন করব। বলে যে আপনারা এত বড় বড় ব্রিলিয়েন্ট প্রফেসর, আপনাদের চেম্বারে তেমন ভিড় নাই। গ্যাস্ট্রোএন্টারোলজির চেম্বারে দেখি 200-150 সিরিয়াল, একদিনে এন্ডোস্কোপি করে অনেকে, অনেক বেশি। এতে আপনারা তো এত বড় বড় প্রফেসর থাকা সত্ত্বেও সচেতনতা ডেভেলপ করতে পারছেন না। এত টিভি প্রোগ্রাম করাই দিয়ে আপনাদের দিয়ে কী কারণে হার্ট অ্যাটাক, মানে সচেতনতা ডেভেলপ করাতে পারছেন না? হার্ট অ্যাটাক দিনকার দিন বেড়েই চলেছে। ওনার কাছে পরিসংখ্যান আছে, হার্ট অ্যাটাক বাড়ছে, মৃত্যু ঝুঁকি বাড়ছে, ইয়াং এজ আপকামিং, মানে ইয়াং এজে হার্ট অ্যাটাক বাড়ছে। উনি আমাকে একটা তথ্য দিয়েছিল ওই অ্যাঙ্করটা। তো আমি এটা বলতে চাই যে কারণ সব কিছুই তো খাওয়ার, আনহেলদি খাবার হ্যাবিট, আনহেলদি ঘুমানোর হ্যাবিট, সব আনহেলদি হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্টাল পলিউশন, ফুড পলিউশন, এইগুলাও তো বাড়ছে এবং স্ট্রেস, সোশ্যাল স্ট্রেস, পারিবারিক স্ট্রেস এগুলাও বাড়ছে। এই কারণে ইয়াং গ্রুপগুলা বাড়ছে এবং এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য আমরা এখন হার্টের রক্তনালীতে এনজিওগ্রাম করতে গেলে প্রায় দেখছি ইয়াংদের, আগে যেটা আমরা 70 বছরের পর এনজিওগ্রাম করতে গেলে ক্যালসিয়াম মানে পাথর জমে যেত রক্তনালীতে, এখন ইয়াংদের পাচ্ছি, যার জন্য আমাদের রিং লাগাতেও অনেক খরচ বেড়ে যাচ্ছে। দামি বেলুন ইউজ করতে হচ্ছে, দামি ডিভাইসগুলা লাগছে এই ক্যালসিয়ামটাকে দূর করার জন্য। তো এটাও কিন্তু আমাদের কাছে একটা নতুন ফাইন্ডিং, আমরা একটা গবেষণাতে যাওয়ার প্ল্যান করেছি। তাহলে অবজারভেশনে দেখা যাচ্ছে যে এখন হার্ট অ্যাটাকের সংখ্যা এবং ইয়াং জেনারেশন হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা আগের তুলনায় এদেশে বাড়ছে। এই নিয়ে আরও গবেষণা হওয়া দরকার। দর্শক, একজন মানুষের হার্ট অ্যাটাক হলো, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেটা বোঝা যায়,
একটু বলবেন, বা আপনারা সিসিউতে আসলে কি করে? প্রথমে সিসিউতে আসলে তো এটা মনিটরে চলে যায়, ইসিজি তো দেখাই যায় যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো মনিটর লাগায় দেখা হয় যে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কিনা, এইগুলো দেখা হয়। কিন্তু খুব হার্ট অ্যাটাকের সবাই অনেক দামি দামি পরীক্ষা করে অন্য কোনো অসুখের জন্যে, কিন্তু হার্ট অ্যাটাকের ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুবই চিপ। একটা ইকো, সাদা 2D ইকো একটা মাত্র 800 টাকা 900 টাকা, একটা টোপনি নাই মাত্র 500 টাকা 700 টাকা, একটা ইসিজি 2000 টাকা, এই 200 টাকা। আমি তো দেখি যে 1500 টাকায় হার্ট অ্যাটাক ডায়াগনোসিস আর সরকারি হাসপাতালগুলোতে আরো সরকারি subsidized। হসপিটালে অলমোস্ট ফ্রি, অলমোস্ট ফ্রি। তা এবং ইট উইল টেক অনলি 10 মিনিট টাইম, 10 মিনিট টাইমের মধ্যে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করার রুল ইন্টারন্যাশনালিও আমরাও আমাদের দেশে চালু করেছি। আমি যে এখানে কাজ করি সেখানে আমি যখন গভর্নমেন্ট হসপিটালে ছিলাম 5টা পর্যন্ত প্রাইমারি এনজিওপ্লাস্টি করেছি। এখন আমি 24 ঘন্টা 7/24 প্রাইমারি এনজিওপ্লাস্টি খুব একটা ইন্টারেস্টিং প্রাইমারি এনজিওপ্লাস্টি ইজ আপনার দা কাছে শুনবো, এটার ব্যাপারে শুনবো। আচ্ছা, প্রাইমারি এনজিওপ্লাস্টি করছি, ফলে আমরা এখন অ্যাডভান্স আছি। এবং এই আপনি পরীক্ষা নিরীক্ষা জিজ্ঞাসা করেছিলেন, পরীক্ষা নিরীক্ষা কিছু না, একটা ইসিজি, একটা ইকো, একটা টোপনি নাই দিয়ে কনফার্ম করা যে হার্ট অ্যাটাক হচ্ছে কিনা কনফার্ম করে তার চিকিৎসা দেওয়া। আচ্ছা, এই যে চলে আসলো যে আপনি করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে গেলেন, আপনার নির্ধারণ করা হলো, নিশ্চিত করা হলো, ডায়াগনোসিস করা হলো যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে সাথে সাথে শুরু হয়ে যাবে চিকিৎসা। এই চিকিৎসার মধ্যে কি কি পার্ট আছে এবার আপনি একটু বলবেন। এই চিকিৎসার মধ্যে মেডিসিন আছে, যেটা আমি আগেই বললাম যে 12 ঘন্টার মধ্যে গেলে থ্রম্বোলাইটিক থেরাপি করে তারপর এনজিওগ্রাম করা যায়। অ্যাসপিরিন আমরা লোডিং ডোজ যে দিই, এটা এখন আমরা একটু অগত্য পেরেছি সচেতনতা ডেভেলপ করতে, যে রুগীটা টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকেও অ্যাম্বুলেন্সে ঢাকার দিকে রওনা দেয়, সেখানকার ডাক্তাররাও ইভেন কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পল্লী চিকিৎসক যারা আছে তারাও কিন্তু 4টা অ্যাসপিরিন এবং 4টা কত মিলিগ্রাম? 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, 300 মিলিগ্রাম ক্লোপিডিগ্রল বলে একটা রক্ত পাতলার অ্যান্টিপ্লাটলেট ওষুধ আছে, এটা কিন্তু তারা খাওয়ায় দেয়। এবং একটা 40 মিলিগ্রাম স্ট্যাটিন, 40 মিলিগ্রাম একটা স্ট্যাটিন, অ্যাট্রোবাস্ট্যাটিন বা রোসুবাস্ট্যাটিন, ওইটা খাওয়াই দিয়ে তারা অ্যাম্বুলেন্সে মানে এটা শুরু। এটা বাড়ির লোকও দিতে পারে। এটা যদি হার্টের ব্যথা নাও হয়, এটা যদি গ্যাস্ট্রিকের ব্যথাও হয়, তাও ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। 4টা ক্লোপিড বলেই ফেললাম, 300 মিলিগ্রাম 600 মিলিগ্রাম ক্লোপিডিগ্রল এবং অ্যাসপিরিন, এটা একসাথে খাওয়াই দিয়ে, আর একটা 40 মিলিগ্রাম স্ট্যাটিন, অ্যাটোভাস্ট্যাটিন গ্রুপের ওষুধ, মানে চর্বি কমার ওষুধ খাওয়াই দিয়ে পাঠাই দিতে পারে। এটা বাসার লোকও পারে, কারণ ওই বাসার থেকে হসপিটালে যেতে যদি 1 ঘন্টা লাগে, এই 1 ঘন্টায় যে পরিমাণ মাসুল ড্যামেজ হবে তারা কিছুটা ঠেকাবে এই 3টা। ওখানে গেলে তারপরে থ্রম্বোলাইটিক থেরাপি দিব আমরা, যদি ওখানে প্রাইমারি এনজিওপ্লাস্টির ফ্যাসিলিটি না থাকে। আমার এখন বাংলাদেশে ঢাকার বাইরে 1টা-2টা সেন্টারে প্রাইমারি এনজিওপ্লাস্টির ফ্যাসিলিটি আছে, জনগণকে জানাই দিই, খুলনা এবং চিটাগাংয়ে আছে, আর ঢাকাতে আমরা আছি। দর্শক, তার মানে আমরা বারবার শুনছি যে একটা পর্যায়ে লাইফ সেভিং একটা ট্রিটমেন্ট আছে হার্ট অ্যাটাক রোগীদের জন্য, সেটা হচ্ছে প্রাইমারি এনজিওপ্লাস্টি। এটা কিভাবে করা হয়, কত দ্রুত করতে হবে, এই সম্পর্কে শুনবো। তবে তার আগে আবার আপনাদের একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মোহাম্মদ সাদিমুল ইসলাম, কিন্তু আমার বয়স 71। জি, হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম সাদিমুল ইসলাম, আমার বাড়ি কিস্তিটা, আমার বয়স 40 বছর। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর কথা বলুন। জি, ভলিউম নাই, ভলিউম আমি কম একদম 0 করে দিচ্ছি। আচ্ছা, এবার বলুন। জি জি স্যার, আমি এর আগে হৃদরোগ হাসপাতালে ভর্তি ছিলাম দীর্ঘ। স্যার, আমার হার্টের আমি চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আমার হার্টের 3টা ব্লক, একটা 90% আর 2টা 100%। আর আমার ইকো করে দেখছে যে হার্টের রক্ত শুকাই গিয়েছে, হার্ট ফুলে গিয়েছে। তো এই মুহূর্তে
ডাক্তার আমাকে রিলিজ করে দিচ্ছে আপনার এনজিওগ্রামও সম্ভব না, আপনার এমপিআই করতে হবে। তো আমি এমপিআইও করছি, এমপিআই রিপোর্টও খারাপ। তো আমার ডাক্তার লাস্টে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে রিলিজ দিতে, যে আপনি আপাতত ওষুধ খান, যদি আল্লাহ মুক্তিলি চায় হার্টের পালস বাড়ে, হার্টের পালসও নামিয়ে আসতে হবে 35%। আচ্ছা, তো জি। যদি বাড়ে তাইলে আপনার হয়তো পরবর্তী ট্রিটমেন্ট করা সম্ভব। তো আমি এখন কি করতে পারি, এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। অবশ্যই ভাই, আপনি একটু সমস্যায় আছেন, শুনুন। হ্যাঁ, ধন্যবাদ। পরামর্শ শুনুন। আপনি বোঝা যাচ্ছে যে আপনি আগে নিজের হার্টের যত্ন নেন নাই, এই জন্যে এই পরিণতি হয়েছে। এই সুবাদে আমাদের ডাক্তার ফরাজ সাহেবের পারমিশন নিয়ে একটু প্রিভেন্টিভও বলে যাই। আমাদের প্রোটোকল 30 বছর থেকে 5 ইয়ার্স ইন্টারভেলে একটা করে ইকো ইটিটি করবে। 30, 35, 40, 45, 50। এটার খরচ প্রাইভেটে 2000 টাকা, আর গভর্নমেন্টে 500 টাকা, 600 টাকা, 700 টাকা। এই একটা ইকো, একটা ইটিটি উনি যদি করতেন তাহলে কিন্তু ওনার আগেই কিন্তু 40 বছর, 30 বছরে স্টার্ট করলে উনি 41 বছর বয়স বললো, 4-এর ঘরে বললো, তাহলে তখনই ধরা পড়ে যেত। এই দুটা পরীক্ষাতে 5 বছর আগে হার্টের ব্লক হচ্ছে কিনা ধরা পড়ে। কিন্তু আপনি তো ভাই এই অনেক লেট করে হার্ট অ্যাটাক নিয়ে হৃদরোগে ভর্তি হয়েছেন, হার্টের পাম্পিং অ্যাকশন কমে গেছে, অর্ধেকেরও কম, 3 ভাগের 1 ভাগ কাজ করছে, 35 বললেন। এখন আপনাকে এমপিআইয়ের রেজাল্টও বলেছেন যে ভায়াবল মায়োকার্ডিয়াম নাই। এখন আপনাকে ওয়েট করতে হবে, ওষুধের মাধ্যমে আপনার পাম্পিং অ্যাকশন একটু বাড়াইয়ে আবার চেক এনজিওগ্রাম করে যদি এই যে 100% ব্লক বলেছেন এগুলা খোলার যায়, এগুলা খুলতে পারলে খুলে দেওয়া যায়, এগুলা অসম্ভব কিছু না, খুলে আপনাকে সুস্থ করা যাবে। যদি এগুলা খুলতে না পারি অথবা বাইপাস যদি ডিক্লাইন করে, কার্ডিয়াক সার্জনরাও যদি বাইপাস না করতে পারে বা না করার মতো, আমি সিডি জানি না, সিডি দেখলে বোঝা যেত, মানে এনজিওগ্রামে ফাইন্ডিং থাকলে অন্য একটা পদ্ধতি আছে যেটা সিআরটি বলি আমরা, কার্ডিয়াক রিসিনক্রোনাইজ থেরাপি, সিআরটি ডি বা পি, আপনার জন্য ডি লাগবে যেহেতু ব্লক আছে। এইটা লাগায়, এটা একটা ব্যয়বহুল, কিছুটা ব্যয়বহুল চিকিৎসা। এই মেশিনটা লাগায়, পেসমেকারের মতো একটা মেশিন এখানে লাগানো থাকে, হার্টের মধ্যে 3টা তার থাকে, এইটা দিয়ে আপনার হার্টের পাম্পিং অ্যাকশন বাড়ানো যাবে। তার আগে কিন্তু অবশ্যই কিছু ওষুধ আছে আজকাল বাড়িয়েছে হার্টের পাম্পিং অ্যাকশন দ্রুত বাড়াই। হার্টের যে 35% আপনি 20% বাড়ানো যাবে, 45, 10% তো বাড়েই। এন্টেস্টো যদি দিই, ভ্যারিজের নতুন যে সিকুবেটাল ভালসাটেন এবং ভ্যারিসিগুয়াট আসছে, এইগুলা কিন্তু অনেক বাড়ায়। আমার প্র্যাকটিসে আমি দেখেছি 10% বাড়ে। তো ওনার 35 আছে, 10 বাড়লে 45-এ তো ওনার লাইফ, নর্মাল লাইফ ফিরে আসতে পারে। ধন্যবাদ দর্শক। আপনাকে কিছু লাইফস্টাইলও মডিফাই করতে হবে। হ্যাঁ, লাইফস্টাইলের মডিফিকেশন তো মাস্ট, এটা একবার অক্ষরে পালন করতে হবে এবং একজন কার্ডিওলজিস্টের গার্জিয়ান হিসাবে তাকে ফলো আপে থাকতে হবে, 1 মাস বা 3 মাস পর পর তাকে দেখাবে। জি দর্শক, বারবারই যে প্রসঙ্গটা ফিরে আসছে সেটি হচ্ছে যে সঠিক সময়ে চিকিৎসা যদি করতে পারি তাহলে আমরা হার্টকে দ্রুত সুস্থ করতে পারবো কিংবা তাকে টিকিয়ে রাখতে পারবো, অর্থাৎ স্ট্রাইক দ্য আয়রন while it is hot, তাই না? তো দর্শক, আমরা আরও অনেক তথ্য নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে, স্পেশালি এনজিওপ্লাস্টি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হার্ট অ্যাটাক, চিকিৎসা ও প্রতিরোধ। আর এই বিষয়ে বিশেষজ্ঞের মতামত দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার অমল কুমার চৌধুরী। একটু আগে আমরা জিজ্ঞেস করছিলাম বা যে প্রসঙ্গটা তুলেছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে যে এনজিওপ্লাস্টি। এই এনজিওপ্লাস্টি আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে ইলেকটিভ এনজিওপ্লাস্টি। কথাগুলো জটিল শোনালেও সহজ করে বুঝিয়ে বলবেন আমাদের আজকের বিশেষজ্ঞ, প্লিজ। ধন্যবাদ। এনজিওপ্লাস্টি মানে হচ্ছে যে হার্টের রক্তনালীর ব্লক দূর করার যে পদ্ধতি, সেটাকে এনজিওপ্লাস্টি বলা হয়। এনজিওপ্লাস্টি আর একটু আপনার সাথে যোগ করে বলি যে যদি শুধু বেলুন এনজিওপ্লাস্টি হয়, যে একটা ব্লক বেলুন দিয়ে ফুলায় দেখলাম যে খুব স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট, কোনো ডিসেকশন হয় নাই, কোনো কিছু হয় নাই, পার্টিকুলারলি এটা প্রাইমারি এনজিওপ্লাস্টির ক্ষেত্রে অনেক সময় আমরা স্টেন্ট ডিফার করি, মানে যেটা আমাদের জনগণ, আমাদের পেশেন্টরা জানে রিং, যেটা মেডিকেল শব্দ স্টেন্ট ডিফার করি, মানে স্টেন্ট লাগাই না।
শুধু বেলুন দিয়ে খুলে দিলেই চলে, এটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। কিন্তু একটা এই বেলুন এনজিওপ্লাস্টির অসুবিধা কি, এরা পরবর্তীতে আবার আমরা যেমন ড্রেন পরিষ্কার করলে আবার ময়লা জমে যায়, আবার ময়লা জমে যেতে পারে। এত কষ্ট করে রক্তনালীটা খুলে তার হার্ট অ্যাটাক 100% প্রিভেন্ট করলাম, হার্ট অ্যাটাকের মধ্যে মানে কি একটা বিষধর সাপ ফনা তুলে সবল মেরে আবার ফনা তুলেই আছে, এই সময় কাজ করা কিন্তু হাই রিস্ক প্রাইমারি এনজিওপ্লাস্টি। কিন্তু করে আসতে পারলে 100% সাকসেস। আগে যে দুইটা ওষুধের কথা বলেছি, 5,000 টাকার যেটা দাম 4,000, সেটা সাকসেস রেট 50%, যেটা বলেছি 55%, সেটা সাকসেস রেট 70 to 80%। আর প্রাইমারি এনজিওপ্লাস্টির ব্লক দূর করার এবং হার্ট অ্যাটাক 100% ঠেকানোর পদ্ধতি। ফলে প্রাইমারি এনজিওপ্লাস্টি ইজ দ্য ট্রিটমেন্ট অফ টুডে হোল অফ দ্য ওয়ার্ল্ড। যেগুলো উন্নত দেশ, ইউএসএ, ইউরোপ, ইউকে, এগুলার ইভেন কি সিঙ্গাপুরে আমাকে আমার কলিগরা বলেছে যে ভারতেও আছে, কিন্তু ভারতেও আমাদের মতোই অবস্থা। হয়তো আমরা 10% হার্ট অ্যাটাকও প্রাইমারি এনজিওপ্লাস্টি করতে পারি না এখন পর্যন্ত। কিন্তু সিঙ্গাপুরে কিন্তু 20 সালের পরে আর কোনো থম্বোলাইটিক থেরাপি ইউজ হয় নাই। 2000 সালের পরে প্রায় 23 বছর হয়ে গেল, তারা ডোজই জানে না। এই যে হার্ট অ্যাটাক হলে যে আমরা যে গ্রামে গঞ্জে যে থম্বোলাইটিক থেরাপি দিই, যে স্টেপটোকাইনেজ এবং টেনেকটিপ্লেজ, কেনর কারণটাই আগে বলি। যে আমার একটা প্রেজেন্টেশনে আছে যে হার্ট অ্যাটাক হলো, বুকে ব্যথা, তারপরেই একটা স্লাইড চলে আসে যে ট্রাফিক জ্যাম, মানে ডিস্টেন্স, একটা ভালো হসপিটালে, কার্ডিয়াক হসপিটালে পৌঁছানো, তারপরে চলে আসে ডাক্তারের কাছে পৌঁছানোর পরে 1,000 টাকার নোটের ছবি, যে টাকা গুনতে হবে। তারপরে দেখা গেল যে মাথা চারিদিকে কোশ্চিন যে কী করব। তারপর দেখা গেলো ক্যাথল্যাব খালি, মানে ক্যাথল্যাবে আর তাকে নেওয়া গেল না, বলে যে স্যার আমাদের পক্ষে এই মুহূর্তে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় একবারে কম, নগণ্য। আমার ইউনিভার্সালে 1,35,000 টাকা প্যাকেজ প্রাইমারি এনজিওপ্লাস্টি। এটা ওয়ার্ল্ডে, এটা সিঙ্গাপুরে প্রায় 12 লাখ টাকা বাংলাদেশি টাকায়, আমেরিকায় প্রায় $60,000 একটা এনজিওগ্রামের খরচ। তো এখন আপনি জানেন, আপনি বাইরে ঘোরাফেরা করেন, আপনিও জানেন। তো এখন এই প্রাইমারি এনজিওপ্লাস্টি আমরা কাউন্সিলিং করে, যারা জানে এর উপকারিতা, এখন গুগলসে গেলেই পাই, তারা কিন্তু ডিমান্ড করে যে আমার এখনই করে দেন। কিন্তু যাদের আর্থিক অবস্থা, যাদের অ্যাওয়ারনেস আমরা ওইভাবে কাউন্সিলিং করে রাজি করাইতে পারি না, মানে টাকাটাই মানে অর্থনৈতিক ফ্যাক্টরটাই মেন আমি মনে করি অবস্টাকল। শুধু কি তাই, এমনও তো হতে পারে যে পর্যাপ্ত করোনারি কেয়ার ইউনিটের সুবিধা নাই, বা আমাদের যে টাইম ফ্রেমটা, দর্শক প্রাইমারি এনজিওপ্লাস্টির সাথে আরেকটি টার্ম জড়িত, সেটা হচ্ছে প্রাইমারি পিসিআই। একটু জটিল টার্ম, বাট এটা একটা টাইম ফ্রেম আছে, 60 মিনিটস, 90 মিনিটস। একটু বলবেন বুঝিয়ে, তাহলে অন্তত আমরা সচেতন হলাম। না, প্রথমে হচ্ছে যে ফার্স্ট চেস্ট পেন স্টার্টিং এর থেকে 12 ঘন্টার মধ্যে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টের কাছে আসা লাগবে। জি, ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, সেটা ডিস্ট্রিক্টে হতে পারে, উপজেলায় হতে পারে, ডিভিশন শহরে হতে পারে। তারপরে সে লোডিং ডোজ, যে আগে বলে একবার বলে আছে, আর বলতে চাচ্ছি না, 90 মিনিটস না আমি এটা বলি। তারপরে হসপিটালে পৌঁছানোর পরে ইমার্জেন্সি থেকে ক্যাথল্যাবে যাবে আধা ঘন্টা টাইমের মধ্যে। তারপর 60 মিনিটের মধ্যে তার বেলুন ফুলাইতে হবে, মানে তার ব্লক টাচ করতে হবে, এবং 120 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, 120 মানে 120 মিনিটস বা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এই হচ্ছে টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমটা আমাদের, এটা জনগণের জানার দরকার নাই। জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা হচ্ছে যে বুক ব্যথা, তীব্র বুক ব্যথা, ঘাম, বমি, এইসব যখন বুঝে ফেলবেন যে এটা হার্টের সিমটম, তখন লোডিং ডোজ খেয়ে কোনো একটা কার্ডিয়াক হসপিটালে রাশ করতে হবে। কার্ডিয়াক হসপিটালের কার্ডিয়াক কেয়ার ইউনিট, যত দ্রুত যাওয়া যায়। হ্যাঁ, আপনার সাথে আমি একমত যে এই 17 কোটি লোকের জন্য সাফিসিয়েন্ট কার্ডিয়াক ক্যাথল্যাব নাই প্রাইমারি পিসিআই করার মতো, এটার সাথে আমি একমত। কিন্তু যতটুকু আছে ততটুকু হিউজলি আন্ডার ইউটিলাইজ। ঢাকা শহরে প্রায় 2 কোটি লোক বাস করে। ঢাকা শহরে তো প্রচুর এনজিওপ্লাস্টি হওয়ার কথা, কিন্তু ওই প্রচুর প্রাইমারি এনজিওপ্লাস্টি হয়। দৈনিক ঢাকা শহরে 200, 300, 400 লোকের হার্ট অ্যাটাক করে। তো তারা তো সবাই পারার কথা ছিল। 400 প্রাইমারি পিসিআই হয় ঢাকা শহরে, প্রতি সেন্টারে 1-2টা করে। আমরা অন্তত জেনে নেই, কারণ সচেতনতাই একদিন আমাদেরকে ডাইভার্ট করবে আমাদের প্রয়োজনীয় চিকিৎসার দিকে। দর্শক, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রশ্ন করছিলাম যে হার্ট
মানে হার্টের যে লক্ষণগুলো আমাকে একটা বার যদি বলতেন তাহলে আমি খুব খুশি হতাম। বলে আমার কেমন করে হচ্ছে যায়? মানে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আপনি জানতে চাচ্ছেন, তাই তো? জি জি জি, শুনুন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনাকে আমি অবশ্যই হার্ট অ্যাটাকের লক্ষণ বলবো। তার আগে একটু বলে নিই যে এই যে যেটা ছেড়ে আসলাম প্রাইমারি এনজিওপ্লাস্টির যে কথা, এটা একটা সুখবর জনগণকে দিই যে আমাদের সরকার পক্ষ খুব চাপ দিয়ে যেখানে ডলারের দাম বেড়েছে সেখানে আমরা এই গত এক বছর প্রায় 3বার স্টেন্টের দাম কমিয়ে খুবই সহনশীল পর্যায়ে এনেছি। এখন একটা 60,000 টাকা, যেটার দাম ছিল আগে 2.5 লক্ষ টাকা, 60,000 টাকা এখন কিন্তু আমরা ভালো ইয়ে পাচ্ছি। দর্শক, হার্ট অ্যাটাকের উপসর্গ সবার ক্ষেত্রে এক নয়। নাম্বার 1, সবার ক্ষেত্রে এক নয়। হার্ট অ্যাটাকের উপসর্গ যেটা খুব আইডিয়াল মানে হলে আমরা বুঝেই ফেলি, সেটা হচ্ছে বুক চাপ ধরা, বুকে এনি ডিসকমফোর্ট, যার বয়স 40-এর উপরে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ওবেসিটি আছে, স্মোক করে, এইরকম কারো যদি বুক চাপ ধরে আসে, যেটা নাকি কাজ করলে একটু হাঁটতে গেলে একটু টয়লেটে গেলে বাড়বে, রেস্ট নিলে কমবে, অথবা জিহ্বার নিচে যে নাইট্রেট দিই এটা দিলে কমবে, তাহলে বুঝতে হবে যে এটা অবশ্যই হার্টের ব্যথা। একটু সোয়েটিং হবে, বুকের মাঝখানে ব্যথা হবে, ব্যথা না যে কোনো ধরনের ডিসকমফোর্ট, মনে হবে বুক চাপ দিয়ে আসে। হাতি পা রাখলে বুকের মধ্যে যেমন হয়, এরকম আমাদের ছবি আছে যে মনে হয় চাপ দিয়ে রেখেছে, যেটা মেন্টাল এবং ফিজিক্যাল এক্সারশনে বাড়ে, রেস্ট অথবা নাইট্রেট দিলে কমে। তার সাথে আর কি হতে পারে বুকে ব্যথা ছাড়া? এছাড়া এটা বললাম সবার ক্ষেত্রে এক নয়। মাথার চুলের গোড়া ব্যথা করতে পারে, চল ব্যথা করতে পারে, দাঁত ব্যথা করতে পারে, চোখ ব্যথা করতে পারে, নখের আঙুল ব্যথা করতে পারে, এই কবজি ব্যথা করতে পারে। ব্যাক পেন ইজ ভেরি কমন। দ্যাট মিনস ইন্টারন্যাশনাল রুল হচ্ছে যে আমাদের যে নাভি আছে, আম্বিলিকাস আছে, এর উপর থেকে বডির যে কোনো অংশে পেন হলে আগে একটা ইসিজি, একটা টোপনি করে অ্যাডাল্ট হলে মানে 30 বা 40 বছরের উপরে হলে, এবং যদি একটা বা দুটা মেজর রিস্ক ফ্যাক্টর আগে বলে আসছি যে চারটা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের চর্বি এবং ওবেসিটি এবং ধূমপান, এইগুলা থাকলে অবশ্যই তাকে 10 মিনিটের মধ্যে এবং টার্গেটেড একটা হিস্ট্রি নেবে ডাক্তার সাহেব। যে কোনো ইমার্জেন্সিতে গেলে এটা এক্সক্লুড করে 10 মিনিটের মধ্যে করে তারপরে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তার আগে আপনার কাছে জানতে চাই যে দর্শক, আমরা হার্ট অ্যাটাক চাই না, তো হার্ট অ্যাটাক প্রতিরোধে কি করণীয় প্লিজ? নাম্বার 1 হবে হচ্ছে ফুড হ্যাবিট শুড বি চেঞ্জ। ফুড হ্যাবিটে প্রথমেই থাকবে হচ্ছে প্রচুর শাকসবজি, প্রচুর ফ্রেশ ফ্রুটস, প্রোটিন থাকবে যথেষ্ট, প্রোটিন, রেড মিট না, গরু খাসি বাদ, মুরগি পর্যন্ত আমি অ্যালাউ করি, ডিম থাকবে, থাকবে মাছ প্রচুর থাকবে, মাছ প্রচুর, যে কোনো মাছ পর্যাপ্ত, পার্টিকুলারলি সামুদ্রিক মাছ থাকবে, এবং সবগুলা একটু সিদ্ধ কম হবে। অ্যাভয়েড করতে হবে কার্বোহাইড্রেট। যদি বলে কার্বোহাইড্রেট যদি ভাত রুটি না খায় আমি টাকা ইনকাম করব কি করে, ওনাদেরকে আমি বলি যে সকাল আর দুপুর আপনাদের ইচ্ছা মতো খান, রাত্রেরটা কার্বোহাইড্রেটটা জিরো করেন। রাত্রের কার্বোহাইড্রেটটা রাত্রে আমার সাজেশন 1 কাপ চায়ের কাপের 1 কাপ পাতলা দুধ, কোনোদিন ডাইনিং টেবিলে না বসে 1 পিস মাঝারি টাইপের মুরগির মাংস, কোনোদিন যদি বাসায় মুরগি দুধ না থাকে 1 পিস মাছ অথবা কিছুটা ছোট মাছ, একটা মাছের পিস খেয়ে আপনার সামর্থ্য অনুযায়ী খেয়ে উনি ওষুধ আমাদের ওষুধগুলো কিন্তু অনেকে বলে যে স্যার ডিনার না করলে আপনি তো সব ওষুধ রাত্রে দিয়ে রাখছেন। না, আমাদের ওষুধে কোনো সাইড ইফেক্ট নাই, খালি পেটেও খাওয়া যাবে। আচ্ছা, এই তো খাদ্যাভ্যাস গেল। তারপরে সেকেন্ডই হচ্ছে মানসিক অবস্থা, দুশ্চিন্তা মুক্ত এবং সর্বদা মন প্রফুল্ল রাখা। এত দুশ্চিন্তা কিভাবে অ্যাভয়েড করব? দুশ্চিন্তা অ্যাভয়েড করার জন্য মেডিটেশন একটা নন মেডিকেল, মেডিটেশন যদি ফেল করেন, টাইম না হয়, তাহলে কিছু ড্রাগের সাপোর্ট আমরা নিতে পারি। ধর্মীয় প্র্যাকটিসগুলো খুবই ভালো। আমি তো সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলি এবং ধর্মীয় বই পড়তে বলি। তারপরে চলে আসলো আপনার কায়িক পরিশ্রম, এইটা আমাদের প্রচণ্ড ব্যথা। আমি বিশ্বাস করবেন, আমি 11টার সময় চেম্বার শেষ করে আমি 1.5 ঘন্টা হাঁটি। জি, না হেঁটে আমি কোনোদিন বাড়ি যাইনি, না হেঁটে আমি বাড়ি যাইনি। আমাদের চেম্বারের পিছনে আমার বিরাট একটা পার্ক আছে, পার্কে অন্তত 1-1.5 ঘন্টা 10,000 স্টেপ
আমার একটা ফোনে যার যেখানে যার সুবিধা আছে সেটা use সেখানেই করে হাঁটবে। হাঁটবেন। ইয়াংরা জিম করবে, দরকার হয় জগিং করবে, বয়স্ক যাদের হার্টের অসুখ হয়ে খুব গেছে কি ভিগোরাস এক্সারসাইজ দরকার? ইয়াংদের করলে অসুবিধা নাই তো। ওবেজ হলে তাদের ওয়েট তো 60 কেজি 65 কেজি টানতেই হবে। তো তাহলে আমরা এক্সারসাইজ শুনলাম, এক্সারসাইজ তারপর ওজন, হাঁটা, ডাইটিং। রাত্রে ডিনারটা বন্ধ করলে তো ভাই, আমি তো আজীবনের জন্য ডিনার বন্ধ করতে বলছি না। আপনি ওবেজ হয়েছেন, আপনি 1 বছর 6 মাস ডিনারটা বন্ধ, ডিনারের কার্বোহাইড্রেট বন্ধ রাখেন। আমি তো অ্যালাউ করলাম 3টা। ওজনটা কিরকম হওয়া উচিত? ওজনটা 70 কেজির উপরে কারো ওজন থাকার কথা না। আচ্ছা, এবং সেটা হাইটের সাথে মিল রেখে, হাইটের স্বাভাবিক সাথে অত ওজন। না, বইপত্রে সমস্ত ওষুধ 70 কেজি 70 হিসাব করে ডোজ করা আছে। এখন 90 কেজি হলে ওই ওষুধ তো কাজ করবে আর না। ধূমপানের ব্যাপারে? ধূমপানের ব্যাপারে আমার যে স্লোগান, তার মধ্যে লেখা আছে সম্পূর্ণ নিষেধ 2টা। একটা হচ্ছে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষেধ, আর ওজন কমানোর জন্য রাত্রে কার্বোহাইড্রেট সম্পূর্ণ নিষেধ। আর অ্যালকোহল? অ্যালকোহল তো আমাদের এত বার্ডেন না আমাদের সোসাইটিতে, তাও অ্যালকোহল খুবই খারাপ জিনিস। পার্টিকুলারলি আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে, ব্রিঞ্জ অ্যালকোহল, ব্রিঞ্জ পার্টিতে অতিরিক্ত মদ্যপান? না, মানে হঠাৎ করে পার্টিতে এই একদিন খেলে আরো বেশি ক্ষতি হবে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই দিন হার্ট অ্যাটাক হতে পারে। এই জন্য ব্রিঞ্জ অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। যারা রুটিনলি বিদেশে খায় কোল্ড কান্ট্রিতে, দ্যাট ইজ, এবং রেড ওয়াইন ইজ প্রোটেক্টিভ, কার্ডিও প্রোটেক্টিভ। এটা কিন্তু রেড ওয়াইন কোথায় পাবে, বা আমাদের দেশে কালচার না, আমাদের কালচার চালু করা উচিত না। কিন্তু কায়িক পরিশ্রমের কথা কিন্তু আবার বলছি, যাদের হার্ট অ্যাটাক হয়েছে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য তারা হাঁটবে সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা। সকালে খারাপ লাগলে তারা শুধু বিকালেই বা দুপুরেই হাঁটবে, শীতকালে দুপুরে, যাতে ঠান্ডা না লাগে। আর গরমের সময় সন্ধ্যার দিকে পর্যন্ত 1 ঘন্টা যে স্পিডে পারে হাঁটবে। আর যাদের হার্ট অ্যাটাক হয় নাই, তারা যদি ঠেকাইতে চায়, তাদের হয় জিম না জগিং। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী। স্বল্প পরিসরে আপনি অনেক তথ্য দিয়েছেন, দর্শক আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ দর্শকবৃন্দকে, বাংলা ভিশনের মাধ্যমে আমার শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা রইল। দর্শক শুনলেন তো যে হার্ট অ্যাটাক মানেই এমন একটা রোগ যেটা সময় দিতে চায় না। হঠাৎ হার্ট অ্যাটাক, হঠাৎ মৃত্যুও হয়ে যেতে পারে। সেজন্যেই হার্ট অ্যাটাক ঠেকানোর জন্য আপনাকে আমাকে সবসময় চেষ্টা করতে হবে। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের কায়িক পরিশ্রম, আমাদের মানসিক দুশ্চিন্তা মুক্ত থাকা, আমাদের ওজন ঠিক রাখা, ধূমপান কিংবা চিউইং টোব্যাকো পরিহার করা, এইগুলোর মাধ্যমে আমরা হার্ট অ্যাটাককে প্রতিহত করতে পারি, প্রতিরোধ করতে পারি, সুস্থ থাকতে পারি। সুস্থ থাকাটা খুবই প্রয়োজন। সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে।